আসসালামু আলাইকুম। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ছাত্ররা কেন ৩২ নাম্বার ভাঙল। এই ভিডিওতে আমি বলব যে এই ভাঙার ইম্প্যাক্টসটা কী হলো। আমি অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়া দেখতেছিলাম, যেমন আল জাজিরা, বিবিসি, সিএনএন, এপি, ডিডব্লিউ, ইউরো নিউজ। সবগুলো সবগুলো নিউজ মিডিয়া ঘটনাটাকে তারা আহ, প্রচার করেছে এবং দেখিয়েছে যে বাংলাদেশের যে স্বৈরাচারী আহ, প্রধানমন্ত্রী ছিল, যে ভারতে পালিয়ে গেছে, তার বাড়ি প্রোটেস্টাররা পুড়িয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে। তো এটা কিন্তু তারা কিন্তু ব্যাপারটাকে দেখতেছে যে এখন পর্যন্ত ছাত্রদের ভেতরে যে ক্ষোভের আগুন সেটা এখনও আছে। এবং যারা অডিয়েন্স তারা নিউজটা কীভাবে পড়েছে, যে যারাই কর্তৃত্ববাদী হয়ে উঠবে তাদের পরিণতি আসলে এরকমই হবে। তো আমার কাছে মনে হয় যে আহ, এই যে ৩২ নম্বর ভেঙে দেওয়া হলো, এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই, ওয়ার্ল্ড ওয়াইড এটা নেই। ইন্ডিয়ান মিডিয়া তো সেটা ভিন্ন। ইন্ডিয়ান মিডিয়া তো যাই বাংলাদেশিরা করুক না কেন, তারা সেটাকে খারাপভাবে দেখাবে। তো ওটা নিয়ে আহ, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কিন্তু এটার ইম্প্যাক্ট শুধু এটা না, যেমন মিডিয়াগুলোতে সার্কুলেট করছে তো খুব টেম্পোরাল ইম্প্যাক্ট, বাট এটার ফার রিচিং ইম্প্যাক্টটা কী সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এটার ফার রিচিং ইম্প্যাক্টটা হচ্ছে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটা ফর্মিডেবল পলিটিক্যাল ফোর্স হিসাবে আবির্ভূত হয়েছে। এর আগে তারা একটা ফোর্স ছিল, কিন্তু এতটা শক্তিশালী ছিল না। তাদের এই শক্তির কারণে ইউনূস সরকারও অনেক বেশি এম্বোল্ডেন হয়ে উঠবে এবং হয়ে উঠছে, কারণ তারা একটা সুযোগ পেয়েছে। এটা যদি কাজে লাগাতে পারে, তারা খুবই শক্তিশালী একটা সরকার হয়ে ওঠার সম্ভাবনা তাদের সামনে আছে। তো আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কি এমন হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটা শক্তিশালী ফোর্স হয়ে উঠল। কারণ হলো, বাংলাদেশের এমনকি পাকিস্তানের ইতিহাসে এরকম ঘটনা খুবই বিরল যে কোনো একজন স্বৈরাচারের পতন হয়েছে, তারপর তার বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা আইয়ুব খানের বাড়িও করা হয়নি, ইয়াহিয়া খানের বাড়িও করা হয়নি, এরশাদের বাড়িও করা হয়নি। বাংলাদেশের আগে তো অনেক স্বৈরশাসক ছিল এই ভূখণ্ডে, কিন্তু করা হয়নি। এটা নতুন একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা ওই জায়গাটায় না। ব্যাপারটা হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদেরকে ব্র্যান্ডিং করেছে যে তারা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী এবং তারা ভারত বিরোধী। আপনি যদি শেখ হাসিনার যে ৫৮ মিনিটের যে বক্তব্যটা উনি দিল, যার জন্য আসলে পুরো ঘটনাটা ঘটলো, ওই বক্তব্যে কোথাও শেখ হাসিনা বিএনপি এবং জামাত নিয়ে কোনো কথা বলেনি। শেখ হাসিনা টার্গেট করলো ইউনূসকে এবং ছাত্রদেরকে। তার মানে কি? তার মানে শেখ হাসিনা কিন্তু প্রতিপক্ষ হিসেবে দেখছে ইউনূস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের। এখন আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের যে ডেমোগ্রাফিক্স, বাংলাদেশের জনগণের মানসিকতা কীরকম। ঐতিহাসিকভাবেই এই ভূখণ্ডের মানুষ কখনোই দিল্লির আধিপত্যকে মেনে নেয়নি। মানে হচ্ছে যে বাঙালির রক্তেই এটা, যে দিল্লির বিরোধিতা করাই হচ্ছে বাঙালির রক্তের একটা ব্যাপার। এটা রক্তের মধ্যেই এটা আছে, সেই অনেক আগ থেকে আপনি এটা দেখবেন। তবে আমি যদি উদাহরণ দিই, ১৯৪৭-এ আপনি দেখেন ১৯৪৭-এ এই ভূখণ্ডের মানুষ কেন পাকিস্তানের সাথে যোগ দিল, ভারতের সাথে কেন যোগ দিল না? এটার আপনি এটার র্যাশনালটা কি? র্যাশনালটা হচ্ছে দিল্লি বিরোধিতা। দিল্লি বিরোধিতার কারণেই তারা কিন্তু পাকিস্তানের সাথে যোগ দিল, ভারতের সাথে যোগ দেয়নি। তার মানে হচ্ছে যে এই দেশের ভূখণ্ডের মানুষের ভিতরে এই ভারত বিরোধিতাটা আছে। আরেকটা হলো যে ভারতের সাথে আওয়ামী লীগকে এক করে ফেলা হয়েছে। তার মানে ভারত বিরোধিতা মানে আওয়ামী লীগ বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা মানে ভারত বিরোধিতা। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে বাংলাদেশের প্রায় ৭০ থেকে ৮০% মানুষ যারা ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী, এদের কিন্তু বিশাল একটা সমর্থন তারা পাবে। তার মানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ম্যাস পিপলের সেন্টিমেন্টে কে ব্যবহার করতে পারবে। তো এটা একটা শক্তিশালী পলিটিক্যাল ফোর্স হিসেবে আবির্ভূত হলো বাংলাদেশের রাজনীতিতে। আপনি দেখেন যে গত কয়েকদিন ধরে যে কথাবার্তা হচ্ছে পুরো পৃথিবীতে, এখানে কিন্তু বিএনপি অ্যাবসেন্ট, জামাত অ্যাবসেন্ট। কথা হচ্ছে কি নিয়ে? কথা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে আর এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকে নিয়ে। তো এটা খুবই প্রয়োজন ছিল বৈষম্যবিরোধী ছাত্রদের জন্য, খুবই একটা প্রয়োজন ছিল। তারা একটা ক্রিটিক্যাল টাইম পার করতেছে, তারা একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে আসতেছে।
তো যেটা হচ্ছে যে তারা দেখাতে পারতেছে যে দে আর রেভলিউশনারি পলিটিক্যাল ফোর্স। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, 5ই অগাস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো একটা আলাদা একটা ফোর্স ছিল না। এটা ছিল বেসিক্যালি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, গণমানুষের একটা প্ল্যাটফর্ম। কিন্তু এখন তারা যেটা করতে হলো, তারা কিন্তু পুরোটাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির হয়েই কিন্তু তারা এখানে আসছে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, এর মধ্যে অন্যরাও ছিল, যেমন বলা হচ্ছে যে ছাত্রদল এবং ছাত্র শিবির এবং অন্যান্য ইসলামী দলগুলোর নেতাকর্মীরাও এখানে ছিল, কিন্তু লিডটা কিন্তু দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। তার মানে হচ্ছে তাদের সেই শক্তি আছে, তাদের সেই ক্ষমতা আছে, তারা 32কে বুলডোজার দিয়ে গুলি দিতে পারে। এটা খুবই প্রয়োজন একটা রাজনৈতিক দল হিসেবে তৈরি হওয়ার জন্য, বিপ্লবী দল হিসেবে তৈরি হওয়ার জন্য। বলতে পারবে যে আমরাই 24-এ বিপ্লব করেছি। তো এর মধ্য দিয়ে ছাত্ররা শক্তিশালী হয়েছে। বিশ্বের তেমন কোনো আমি দেখি না যে তাদের সম্পর্কে বিশ্বে কোনো খারাপ কোনো ধারণা তৈরি হয়েছে, বরঞ্চ এটা তৈরি হয়েছে যে তারা কোনোভাবেই কর্তৃত্ববাদী শাসনকে মেনে নেবে না, আওয়ামী লীগের কোনো জায়গা তারা দেবে না, এবং তারা কট্টর ভারত বিরোধী। এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু পুরো পৃথিবী লক্ষ্য করতেছে। তার মানে দেখা যাবে যে তাদের সাথে কিছু কিছু রাষ্ট্রের খুব ভালো একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে সামনে, বিশেষ করে চীনের সাথে, পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, আরও কিছু পশ্চিমা দেশের সাথেও। তো এটা একটা তাদের জন্য একটা ভালো একটা দিক। তবে এখানে কিছু রিস্কও আছে। রিস্ক হলো যে তারা পার্মানেন্টলি আওয়ামী লীগকে শত্রু বানিয়ে ফেলেছে। এরকম কোনো সময় আসবে না যে দেখা যাবে যে তাদের সাথে আওয়ামী লীগের কোনো রকমের একটা, যেমন রাজনৈতিক যে সমঝোতা সেটা হয়, অথবা যেমন জামাতের সাথে বিএনপির যে ঐক্য, এটা কখনোই সম্ভব না। যেমন জামাতের সাথে আওয়ামী লীগের ঐক্য কোনো দিনও সম্ভব না, কারণ আওয়ামী লীগ জামাতের 12 জন নেতাকে ফাঁসি দিয়েছে। তো এটা ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সাথে আওয়ামী লীগের কখনোই কোনো ঐক্য হবে না। তার মানে তারা সবসময় আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী শক্তি হিসেবে বাংলাদেশে থাকবে। আর এই অবস্থানের কারণে, তাদের এই আনকম্প্রোমাইজিং অবস্থানের কারণে তারা বাংলাদেশে একটা ফর্মিডেবল পলিটিক্যাল ফোর্স হিসেবে তারা আবির্ভূত হলো। ভবিষ্যৎ কী হবে সেটা আমি জানি না, বাট এটার ইম্প্যাক্ট হচ্ছে বর্তমানে এটাই, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে একটা শক্তিশালী একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। তারা সামনে ক্ষমতা আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার, তারা কীভাবে এটাকে ইউটিলাইজ করে। তবে তারা, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত তারা সঠিক পথে আছে, তবে তাদেরকে আরও একটু সচেতন হয়েই সব কাজ করতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে তারা যদি এটাকে করতে পারে তাহলে ভালো কিছুই হবে। কারণ বিএনপির কোনো অবস্থান নেই যে বিএনপি আওয়ামী লীগের প্রতি সফট হবে, কোনো কারণ নেই। কারণ 17 বছর আওয়ামী লীগ যে অত্যাচারটা করেছে বিএনপি নেতাকর্মীদের, তারা কোনোভাবেই তারা আওয়ামী লীগের প্রতি সফট হবে না, আর জামাতের ব্যাপারে তো হবেই না। জামাতের আমির একটু, আমার কাছে মনে হয় যে তার ভিতরে একটা সফটনেস আছে। এটা হয়তো সে ডাক্তার, তার পেশার কারণে হতে পারে, বাট সব মিলিয়ে যে জামাত শুধু তো আমির না, জামাত তো বিশাল একটা রাজনৈতিক সংগঠন। আমার কাছে মনে হয় না যে জামাতের কারো আওয়ামী লীগের প্রতি বিন্দুমাত্র কোনো সফট কর্নার আছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা করতেছে, তাদের এখন পর্যন্ত তারা ওয়াইডার সাপোর্ট আছে, পলিটিক্যাল পার্টিসগুলোর ভিতরে তাদের ওয়াইডার সাপোর্ট আছে, দে আর হ্যাপি উইথ দেয়ার অ্যাক্টিভিটিস। তো আমার কাছে যেটা মনে হয় যে সামনের দিনগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, কারণ তাদেরকে আওয়ামী লীগকে ফেস করতে হবে, ভারতকে ফেস করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে তারা একটা সত্যিকার অর্থে একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে আবির্ভূত হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্প্যাক্ট 32কে বুলডোজার দিয়ে ডেমোলিশ করার। থ্যাংক ইউ।